নমস্কার। আজকে রবীন্দ্র জয়ন্তী। একজন রবীন্দ্র বিশেষজ্ঞ ও রবীন্দ্র প্রেমিক রূপে পেয়েছি অধ্যাপক ডক্টর রামদুলাল বসু মহাশয়কে। স্যার, আজকের দিনটা স্মরণ করতে আমরা সমবেত হয়েছি। আপনি বলুন যে আপনি একজন রবীন্দ্র প্রেমিক রূপে কীভাবে মগ্ন হয়ে পড়েছিলেন এই রবীন্দ্র চিন্তায়, ভাবনার মধ্য দিয়ে। দেখো, আমি তোমাদের প্রথম কথাটার উত্তরে বলি যে আমি রবীন্দ্র বিশেষজ্ঞ নই। রবীন্দ্রনাথকে ভালো লাগে তাই রবীন্দ্রনাথ পড়ি এবং দীর্ঘকাল রবীন্দ্রনাথ পড়িয়েছি। তো বিশেষজ্ঞতা সেই দিক থেকে আমার কতটুকু আছে সে কথা না বলাই ভালো। আমি বিশেষ অধ্যয়ন করেছিলাম কথা সাহিত্য নিয়ে, কিন্তু রবীন্দ্রনাথ আমাকে সবসময় টানেন। আর ঠিক সেই কারণেই রবীন্দ্রনাথের গ্রন্থ বাংলা এবং ইংরেজি পাঠে এবং কিছু অক্ষম রচনায় আমি তাকে স্মরণ করেছি। অধ্যাপক জীবনের 40টা বছর স্যার আপনার রবীন্দ্র পাঠনে কেটেছে। তো কীরকম লেগেছে স্যার রবীন্দ্র পাঠ পড়া থেকে? আপনার কী অভিজ্ঞতা হয়েছে? আমার অভিজ্ঞতা খুব ভালোই হয়েছে। রবীন্দ্রনাথ সম্পর্কে একটা ভয় ছাত্রছাত্রীদের মনে থাকতো কি রবীন্দ্রনাথ খুব কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছেন বা লিখেছেন। রবীন্দ্রনাথ মানেই একটি কঠিন বস্তু, কঠিন সাহিত্য। আমি সেই ভয়টা কাটিয়ে দিয়েছিলাম আমার মনে হয়। কিছুকাল আগে আমার এক অধ্যাপক ছাত্র আমাকে প্রশ্ন করেছিল ফোনে যে স্যার, আমি মালিনী নাটকটা এখন পড়ছি, তো আপনার কথা বারবার মনে হচ্ছে এই জন্যে যে আপনি নাটকটি আমাদের পড়িয়েছিলেন এবং নাটকটির শেষ কথাটি বিশ্লেষণে আপনি যেসব কথা বলেছিলেন, আপনি কি সেই কথাগুলো এখনও বলছেন? অর্থাৎ আমি ছাত্রদের এই কথা বলতাম যে আমার মতটাকে গ্রহণ করতেই হবে এমন কোনো কথা নেই। তুমি তোমাদের ব্যাখ্যা মতো তোমরা একটা মত তৈরি করতে পারো। তো আমি তার উত্তরে বলেছিলাম যে হ্যাঁ, আমি মহারাজ ক্ষমক্ষেমঙ্করে এই শেষ শব্দটি ব্যাখ্যা আমি তোমাদের যেভাবে করেছিলাম এখনও সেই মতই আমি পোষণ করি। তো আমার মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ সম্পর্কে তাদের ভয় কিছুটা আমি কাটাতে পেরেছিলাম। এই অধ্যয়নের কালে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ছাত্রছাত্রীদের কাছ থেকে। সেসব আমার জীবনে সঞ্চয় হয়ে আছে। তবে একটা বিষয় ভেবে আমি খুব আনন্দ পাই, যেটা হলো যে আমার পাঠদান পদ্ধতিতে ছাত্রছাত্রীরা পরবর্তীকালে অনেকেই আমাকে নানা কথা বলেছেন এবং সেই কথাগুলো খুব প্রীতিপ্রদ কথা। স্যার, আপনি রবীন্দ্রনাথকে নিয়ে কয়েকটা বই লিখেছেন, অজস্র প্রবন্ধ ছড়িয়ে রয়েছে সাময়িক পত্রিকার পাতায়। তো স্যার, আপনার মতে আপনার লেখা কোন বইটি আপনার কাছে অধিকতর প্রিয় বলে মনে হয়েছে? দেখো, আমি তো তোমাকে বললাম যে আমার বিশেষ অধ্যয়ন কথা সাহিত্য নিয়ে। 1950 পর্যন্ত কথা সাহিত্য মোটামুটি আমি কিছুটা খোঁজখবর রাখি। তারপরে পরবর্তীকালের কথা সাহিত্য আমি কিছু কিছু পড়েছি, কিন্তু খুব সিরিয়াসলি পড়িনি এই জন্যে
যে আমাকে এত বেশি পড়তে হয়েছিল একটা সময়ের কথা সাহিত্য, যে আমার কথা সাহিত্যর প্রতি যেন পরবর্তীকালে একটা বিতৃষ্ণা এসে গিয়েছিল। তো সেটা তো হলে চলবে না, আমাকে অধ্যাপনা করতে হয়, আমাকে ছাত্র পড়াতে হয়, ছাত্রী পড়াতে হয়, কাজে আমাকে বিষয় ত্যাগ করলে তো হবে না। তো আমার মনে হয় যে আমি শেষ জীবনে পৌঁছে, জীবনের এই অপরাহ্নকালে প্রৌঢ় অভিজ্ঞতার দর্শনে আমি রবীন্দ্রনাথকে যেভাবে পেয়েছি, একটা নতুন চিত্র, রবীন্দ্রনাথের নতুন পরিচয়। রবীন্দ্রনাথ যে ইংরেজি সাহিত্যেও সমানভাবে দক্ষ ছিলেন এবং জীবনের শেষ 30 বছর তিনি যে সমান্তরালভাবে বাংলার সঙ্গে ইংরেজিও লিখে গেছেন এবং 4 ভলিউমে সাহিত্য আমাদের একাডেমি দিল্লি থেকে প্রকাশিত হয়েছিল, যে ইংলিশ রাইটিংস অফ রবীন্দ্রনাথ ঠাকুর, সেই অতিকায় সেই 4টি গ্রন্থ প্রমাণ করে যে তিনি কি বিপুল ইংরেজি ভাষায় কি বিপুল সাহিত্য সৃষ্টি করে গেছেন। এ খবরটা অনেকেই রাখেন না। 2010 সালে যখন তার বাংলা গীতাঞ্জলি শতবর্ষ পূর্তি উপলক্ষে কিছু কিছু সভা সমিতি হয়, তখন আমাকেও কয়েকটি ফরমাইশি লেখা লিখতে বলা হয়। আমি লিখেছিলাম এবং লিখতে গিয়ে তখন দেখলাম যে প্রচলিত যে ধারণা যে বাংলা গীতাঞ্জলির অবিকল অনুবাদ ইংরেজি গীতাঞ্জলি, সেটা নয়। ইংরেজি গীতাঞ্জলিতে 103টি পদ আছে, বাংলা গীতাঞ্জলিতে 157টি পদ আছে। তো ইংরেজি গীতাঞ্জলি 53টি পদ বাংলা থেকে নেওয়া হয়েছিল এবং বাকিগুলো অন্যান্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল। তার মধ্যে একটা নাটকও ছিল, অচলায়তনের একটা গানও ছিল, নেওয়া হয়েছিল। তো উইলিয়াম রোটেনস্টাইনের চেষ্টায় এটা প্রকাশিত হয়েছিল লন্ডন থেকে 1912 সালে এবং তারপরে সাড়া পড়ে যায়, রবীন্দ্রনাথ সম্পর্কে সাড়া পড়ে যায় এবং উনি যে নোবেল পেয়েছিলেন সেটা তো সর্বজনবিদিত। কিন্তু উনি মনে করেছিলেন যে এই নোবেল পাওয়ার মধ্য দিয়ে তার যে বিশ্ব স্বীকৃতি, সেটা কেবল গীতাঞ্জলির মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাই তিনি কলম ধরেছিলেন নানা বিষয়ে তার রচনাবলীকে ইংরেজিতে রূপ দেবার। তা প্রথম ভলিউম যেটা, সেই প্রথম ভলিউমটাই হচ্ছে পোয়েমসের উপরে। বিষয়ভিত্তিক যে আলোচনা, কবিতাকে কেন্দ্র করে, ইংরেজি কবিতাকে কেন্দ্র করে। আমার বন্ধুরা অনেকে বলেন যে এই প্রয়াসটা নাকি প্রথম প্রয়াস, অর্থাৎ এর আগে রবীন্দ্রনাথের কোনো ইংরেজি রচনার বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ আলোচনা বাংলায় আমার হাতেই প্রথম ঘটেছে। অর্থাৎ আমি কবিতার দিকটা নিয়েছিলাম এবং অনেকে বিস্মিত হবেন, 13টি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ইংরেজিতে প্রকাশিত হয়েছে। 13খানি, তার মধ্যে লাস্ট হচ্ছে, শেষটা হচ্ছে কৃষ্ণকৃপা লোডের সম্পাদনায় পোয়েমস বলে একটি কাব্যগ্রন্থ, এবং সেটাই সবচেয়ে আমার মনে হয় খুব সুপরিকল্পিত বৈজ্ঞানিক পদ্ধতিতে সাজানো কাব্যগ্রন্থ। সে যাই হোক, রবীন্দ্রনাথের যে বিপুল ইংরেজি রচনা, সেটা যদি অপঠিত রয়ে যায়, অনালোচিত রয়ে যায়, তাহলে রবীন্দ্রনাথকে জানাটা পূর্ণতা পায় না।
তাই আমার মনে হয় যে রবীন্দ্রনাথের ইংরেজি রচনাটা আজকে পাঠকের গোচরে আসা উচিত। রবীন্দ্র পাঠক যারা, তারা রবীন্দ্রনাথকে যদি পরিপূর্ণভাবে জানতে চান, তাহলে তার ইংরেজি রচনাগুলিও পড়তে হবে। এবং ইংরেজি যে বিপুল যে তিনি রচনা রেখে গেছেন এবং যেগুলি প্রকাশিত হয়েছে আমাদের সাহিত্য একাডেমির মাধ্যমে, সেগুলি অবশ্যই রবীন্দ্রনাথকে কেবল বিশ্ব বন্দিত করেনি, ইংরেজি সাহিত্য রবীন্দ্রনাথকে একটা স্থান করে দিয়েছে এবং রবীন্দ্রনাথের বিশ্ব স্বীকৃতির একটা পথ মুক্ত করে দিয়েছে। তো আমি সামান্য একটা অংশ একটু পড়ে শোনাতে চাই তোমাকে। একটা কথা বলি যে রবীন্দ্রনাথ যেমন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, কিন্তু তিনি অনুবাদ কথাটা স্বীকার করতেন না। তিনি অনেকে বলেছেন যে ট্রান্সক্রিয়েশন, অনেকে বলেছেন রিক্রিয়েশন, কিন্তু ক্রিয়েশন কথাটি আছে সঙ্গে। রবীন্দ্রনাথ বলতেন যে আমি যা অনুবাদ করতে যাই সেটা নতুন সৃষ্টি হয়ে যায়। তিনি তার অনুবাদ কাব্যগ্রন্থে একটা কবিতারও নাম আমরা পাই না। খুব অল্প সংখ্যক কবিতার 2-4টি নাম পাই যেগুলি ইংরেজিতে লেখা, যেটা ইংরেজিতে লেখা পরবর্তীকালে বাংলা কিছুটা হয়েছে, কিছু হয়নি। যেমন রবীন্দ্রনাথের 1931 সালে যিশুর উপরে লেখা দি চাইল্ড গ্রন্থটি রবীন্দ্রনাথ ইংরেজিতে প্রথম লিখেছিলেন। গ্রন্থ নয়, এটা একটা দীর্ঘ কবিতা, যেটা বাংলায় হয়েছিল শিশু তীর্থ নামে। দুটোই অসাধারণ কবিতা সব দিক থেকেই, বিন্যাসের দিক থেকে, রচনার শব্দচয়নের দিক থেকে, অলঙ্করণের দিক থেকে, সব দিক থেকেই শ্রেষ্ঠ শিল্প। ইংরেজিতে একটা কথা আছে, আর্ট ইজ মোর ফিলোসফিক্যাল দ্যান হিস্ট্রি। রবীন্দ্রনাথকে পড়লে আমাদের এই ধারণাটাই এসে যায়, জীবনকে তিনি কতভাবেই না দেখেছেন। সত্যিই তাই। এই জীবন দর্শনের যে সারাংশ, জীবন দর্শনের যে স্বরূপ, যে বৈচিত্র্য, সেটা রবীন্দ্রনাথের মধ্য দিয়ে আমরা পেয়েছি। তাই রবীন্দ্র পাঠ আমাদের আত্মদর্শনের বিষয়টি যেন উন্মোচিত করে দেয়। তো আজকের দিনে রবীন্দ্রনাথের যে বিষয় আমরা পড়ি না কেন, কাব্য, কবিতা, গান ইত্যাদি, বা শুনি না কেন যে গান, তা আমাদের জীবন দর্শনেরই প্রতিরূপ। রবীন্দ্রনাথ আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে জড়িয়ে আছেন, আমাদের কথাবার্তায়, আমাদের শিক্ষা সংস্কৃতিতে, আমাদের জীবন আচরণের পদ্ধতিতে, সব কিছুতেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন এবং বদলে দিয়েছেন বাঙালি জীবনধারাকে। তা এই রবীন্দ্রনাথ অবশ্যই আমাদের সকলের কাছে বরণীয় হবেন এবং স্মরণীয় হয়ে থাকবেন। জগতের চিরকালের আশ্রয় হয়ে, মানবাশ্রয় হয়ে তিনি তার সৃষ্টির মধ্য দিয়ে বেঁচে থাকবেন। এটা খুব স্বাভাবিক ঘটনা বলে আমি মনে করি এবং আমি আমার জীবনে রবীন্দ্রনাথকেই একমাত্র শিরোধার্য করি বলে আমার নিজের বিশ্বাস। সত্যিই তাই। আমরা অনেক কিছু তথ্য স্যারের কাছ থেকে জানতে পারলাম। কি সুন্দরভাবে উনি রবীন্দ্রনাথকে ব্যক্ত করলেন। স্যারের সদ্য প্রকাশিত রবীন্দ্রনাথের ইংরেজি কবিতা ও পাঠ প্রতিক্রিয়া পুস্তকটি সত্যি অনস্বীকার্য। বাংলা সাহিত্যে এর অবদান কিন্তু অনেকখানি। আজকের আলাপচারিতা এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাই স্যারকে। ওনার আলাপচারিতার মধ্য দিয়ে উনি কি সুন্দর ব্যক্ত করলেন
ওনার ভাষা। একজন রাবীন্দ্রিক মানুষের ভাবনা চিন্তাই উনি পরিস্ফুট করলেন। ধন্যবাদ।